যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলমান আছে, আমরা মনে করি যে বাংলাদেশের সেই তরুণ শক্তি, তারুণ্যের শক্তিকে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক শক্তিতে যদি আমরা রূপান্তর করতে পারি, প্রধান চালিকা শক্তিতে রূপান্তর করতে পারি, তাদেরকে সক্রিয়ভাবে কাজে লাগাতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক পরিবর্তনটা সম্ভব। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে গণ অভ্যুত্থান বলি আমরা, জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবি থেকে, বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে যাদের জন্য কর্মসংস্থান নাই। এবং কর্মসংস্থানের দাবি উঠেছিল যখন সমাজে আমরা দেখেছি ক্রমবর্ধমান বৈষম্য, সমাজের অর্থনীতি, সম্পদ, গুটি কয়েক পরিবার, গুটি কয়েক গ্রুপ, সম্পদ পুঞ্জীভূত হয়েছে, কুক্ষিগত হয়েছে কয়েকটি মানুষের কাছে, কয়েকটি পরিবারের কাছে এবং সেটা হয়েছে রাজনৈতিক সহযোগিতায়। রাজনৈতিক স্বৈরতন্ত্র যেরকম হয়েছে সেটার সাথে সাথে অর্থনৈতিক ক্ষমতাও পুঞ্জীভূত হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে। ফলে বিগত 16 বছরে আমরা অনেক অর্থনীতির উন্নয়নের গল্প শুনলেও, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প শুনলেও সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাভোগী সমাজের বিস্তৃত মানুষ হয়নি, সমাজের সকল স্তরের মানুষ হয়নি। ফলে সেই যে আমাদের অর্থনৈতিক সমস্যাটা, যেটার মূল সমস্যাটা যেটা বৈষম্য বা অর্থনৈতিক ন্যায় বিচার সমাজে না থাকা, সামাজিক ন্যায় বিচার না থাকা, সেই একই সমস্যাটা এখনো রয়ে গিয়েছে। সেই জায়গা থেকেই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি উঠেছিল যে রাষ্ট্র সংস্কার, যে আমরা এই রাষ্ট্র কাঠামোর সংস্কারটা করতে হবে, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সাংস্কৃতিক পুরো আমরা আমাদের জাতীয় চরিত্রটাকে নির্মাণ করব এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। ফলে সেই জায়গা থেকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়েছিল। ফলে জুলাই সনদের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা সরাসরি সম্পর্ক আছে। এবং যে আলোচনাটা আমরা গত সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, 2টা অধিবেশন ধরেই করতেছি, আপনি যদি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারেন, আপনি তাহলে যদি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে না পারেন, আপনি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। এই অর্থনীতিটা পুরনো অলিগার্কিক সেই একই অর্থনীতিতে থেকে যাবে, যেখানে তরুণ উদ্যোক্তা বলেন আপনার কর্মসংস্থান সৃষ্টি কোনো ধরনের সুযোগই তৈরি হবে না।